হ্যালো, ওয়েলকাম। কেমন আছো তোমরা? আমি তোমাদের প্রিন্সদা, বাড়ি পুরুলিয়াতে, এবং আমাদের আজ থেকে শুরু হচ্ছে স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স এর চ্যাপ্টার নাম্বার 1, যার নাম হচ্ছে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। আর এখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ ক্লাসগুলো অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে করানো হয়। তাই ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ক্লাসের নোটসের প্রয়োজন হয়, তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাও। আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটার নাম হচ্ছে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। তো দাদা, আমাদের এই যে চ্যাপ্টারটা আছে যার নাম হচ্ছে একমাত্রিক গতি, এই চ্যাপ্টারটা কোন ইউনিটটার মধ্যে পড়ছে? আমাদের ইউনিট নাম্বার 2, যার নাম হচ্ছে স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স। তাহলে প্রথম আমরা জানবো আমাদের এই স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স কি। চলিয়ে দেখতে হ্যাঁ বস। ভাই লোক, দেখো, আমাদের যে বিজ্ঞান আছে, এই বিজ্ঞান আমাদের অনেক বড়, ঠিক কিনা? একদম ঠিক। আমরা কিন্তু বছরের পর বছর বিজ্ঞানের পড়াশোনা করেই কিন্তু আমরা বিজ্ঞানকে শেষ করতে পারবো না। তাই আমাদের এই বিজ্ঞানকে অনেকগুলা ভাগ করে দেওয়া হয়েছে। সেই ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে আমাদের এই স্মৃতি বিজ্ঞান বা কাইনেমেটিক্স। সমঝা? একদম ঠিক। তো আমাদের এই স্মৃতিবিজ্ঞান বিজ্ঞানের কোন শাখা ভাই? তো দেখো ভাই, আমাদের এই বিজ্ঞানের যে শাখাতে একটা বস্তুর গতি সম্পর্কে আলোচনা করা হয়, শুধুমাত্র গতির বর্ণনা করা হয়, এই বস্তুতে গতি কিভাবে সৃষ্টি হয়েছে তার আলোচনা করা হয় না, সেই শাখাটিকে বলা হয় আমাদের স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স। অর্থাৎ আমরা এখানে একটা বস্তুর যে গতি, সেই একটা বস্তুর গতি সম্পর্কে পুরো ডিটেলস জানবো আমরা এই চ্যাপ্টারের মধ্যে। কিন্তু আমরা এটা জানবো নাই যে আমাদের ওই বস্তুতে গতির সৃষ্টি কিভাবে হয়েছে। এই শাখাটা, বিজ্ঞানের এই শাখাটিকে বলা হয় স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স। বুঝতে পেরেছো? কোনো সমস্যা? যদি কোনো সমস্যা হয় তো কমেন্ট বক্স খালি পড়ে আছে ভাই। কার জন্য? তোমার জন্য। ওকে, বুঝতে পেরেছো তো? আরে চল, এবার তাহলে এগিয়ে যাওয়া যায়। তাহলে স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স কি? স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স হচ্ছে বিজ্ঞানের একটি শাখা, যে শাখায় একটা বস্তুর গতির বর্ণনা করা হয়, গতি নিয়ে আলোচনা করা হয়। ওই বস্তুতে গতি সৃষ্টি কিভাবে হয়েছে সেই সম্পর্কে কোন রকম আলোচনা করা হয় না। যেমন আমাদের বাইক আছে একটা, তো সেই বাইকটা পুরো স্পিডে যাচ্ছে, তো ওই বাইকটা যাচ্ছে, ওই বাইকের গতিবেগ, সরি বাইকটার, ওই বাইকটার গতিবেগ কিরকম, ত্বরণ কি, সেই সম্পর্কে আমরা প্রপারলি জানবো। বা সেই বাইকটাতে গতি সৃষ্টি কিভাবে হয়েছে, ওই বাইকটাতে স্পিড কিভাবে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে আমরা জানার আমাদের কোনো ইচ্ছা নাই। সেই চ্যাপ্টার হচ্ছে এটা স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স। আশা করি আর কোন রকম সমস্যা নাই। যদিও আমরা জানি ভাই, আমাদের একটা বাইকে গতি সৃষ্টি কি করে হয়? আমরা একটা বাইকে পেট্রোল ঢুকাই, জ্বালানি ঢুকাই, এরপর কি করি, অনেক রকম আছে কন্ডিশন, বাট এখানে এটা আলোচনা করব না আমরা। সেই একটা বস্তুর মধ্যে গতি কিভাবে সৃষ্টি হয় যখন একটা বস্তুর মধ্যে আমরা বল প্রয়োগ করি, তো সেটা আমরা পরের ইউনিটে জানবো, তাই এখানে চাপের কোনো ব্যাপার নেই। ওকে, তো কি হয়েছে, স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে একটা বস্তুর গতির বর্ণনা করা হয়, শুধুমাত্র এই বস্তুতে গতির সৃষ্টি কিভাবে হলো সেই সম্পর্কে কোন রকম আলোচনা করা হয় না আমাদের এই স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স চ্যাপ্টার, সরি, ইউনিটের মধ্যে। ওকে, তো এবার আমরা এগিয়ে যাই। সহজ লাগছে কিনা? 100% এখানে মুখস্থ হয়ে যাবে এটার গ্যারান্টি আমি দিতে পারি, কারণ আমি বারবার বলি, যতক্ষণ না আমার মনে হয় যে তোমাদের মধ্যে ক্লিয়ারিটি চলে এসেছে, তার জন্য আমি বারবার বলতে থাকি। ওকে ভাই,
चलिए फिर देखते हैं এই একমাত্রিক গতি কি জিনিস। তো একমাত্রিক গতি এখানে বলছে তার কারণটা হচ্ছে কি আমাদের যে গতি আছে না একটা বস্তুর গতি, তো আমাদের এই গতিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি একটা হচ্ছে আমাদের একমাত্রিক গতি, সেই একমাত্রিক গতি সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে পড়বো। ওকে, দুই নম্বর হচ্ছে কি দ্বিমাত্রিক গতি বস, দ্বিমাত্রিক গতি, এবং তিন নম্বর হচ্ছে অবশ্যই এক দ্বি তো ত্রি হোগা ভাই, একদম ঠিক, ত্রিমাত্রিক গতি। তাহলে কি গতিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি। বাট আমরা এই চ্যাপ্টারে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের একমাত্রিক গতি। তাহলে এই একমাত্রিক গতি কেমন গতি ভাই, এই সম্পর্কে প্রথম জানা যাক। দেখো ভাই, আমাদের যে গতি সরলরেখিক হয়, যে গতি সরলরেখিক বরাবর হয় সেই গতিকে বলা হয় একমাত্রিক গতি। যেমন এইখানে একটা বস্তু রেখেছে, এবার এই বস্তুটা এই সরলরেখা বরাবর যাচ্ছে আর আসছে, তো এই গতিটাকে বলা হয় একমাত্রিক গতি। যেমন আমাদের একটা সোজা রাস্তা আছে, এবার সেই সোজা রাস্তায় একটা চার চাকা বা একটা ভটভটা ভর চলে গেল, ঠিক তো? তো আমাদের ওই যে সোজা একটা রাস্তা আছে, সেই সোজা রাস্তাটা হচ্ছে কি একটা সরলরেখিক লাইন, এবং সেই সরলরেখিক লাইনটাই আমাদের গাড়িটা সোজা চলে গেল। যদি আমরা সেখানে গাড়িটাকে বস্তু মনে করি তাহলে বস্তুটা কি হলো সরলরেখা বরাবর চলে গেল, মানে সেই গতিটা হচ্ছে আমাদের একমাত্রিক গতি। এই সম্পর্কে আমরা জানবো এই ক্লাসের মধ্যে ডিটেলসে, তো চিন্তার কোনো কারণ নেই, আমি ক্লাসগুলো অনেক সহজ করে বোঝাবো। ওকে, ঠিক আছে, এখানে আমি লিখছি কম, কারণ কি আমি যখন তোমাদের নোটস গুলো দেব তখন সেগুলো পুরো একদম প্রপারলি লিখে দেবো, যাতে তোমাদের পরীক্ষায় যা কিছু আসবে সবকিছু যেমন তার মধ্যে লেখা থাকে, ঠিক আছে? সেই নোটসটা আমি বানিয়ে দেবো তোমাদেরকে, তোমরা যদি কমেন্ট আমাকে জানাও তো, না হলে বেকার লিখে কি লাভ। ওকে, তো কি হচ্ছে আমাদের একমাত্রিক গতি, যে গতি যে বস্তুর বা যে গতি একটি সরলরেখা বরাবর হয় সেই গতিকে বলা হয় একমাত্রিক গতি। এবার জানা যাক আমাদের দ্বিমাত্রিক গতি কোনটা। মনে কর এটা হচ্ছে একটা সমতল, এই যে এটা কি একটা সমতল, এই সমতলের মধ্যেই একটা বস্তুর যে গতি একটা সমতলের মধ্যে সীমাবদ্ধ থাকে সেই গতিটাকে বলা হয় আমাদের দ্বিমাত্রিক গতি। জানি এখানে একটু বুঝতে অসুবিধা হলো বয়স, কিরকম দেখো, এটা হচ্ছে আমাদের বয়, তো বয়ের এই যে এটা একটা সমতল কিনা, একদম দাদা, বইয়ের এটা হচ্ছে একটা সমতল, এটা একটা সমতল, এটা একটা সমতল, এটাও একটা সমতল, ঠিক তো? তাহলে এই যে সমতলটা আছে এই লেভেলটা, তো এখানে যদি একটা বস্তু এদিকে ওদিকে সব দিকে ঘুরে বেড়ায়, মানে এই সমতলটার মধ্যে ঘুরছে, এদিকে উঠছে নাই আর নিচের দিকে যাচ্ছে নাই, এই যে সমতল এই সমতলের মধ্যে বাঁকা বাকি যেমনে ঘুরুক এই গতিটাকে বলা হয় দ্বিমাত্রিক গতি। তাহলে বলা যায় যখন একটা বস্তুর গতি একটি সমতলের মধ্যে সীমাবদ্ধ থাকে সেই গতিটিকে বলা হয় দ্বিমাত্রিক গতি। রাইট কিনা? একদম রাইট। যদি একটা এক্সাম্পল বলা হয় তাহলে আমরা কি বলতে পারি, তাহলে দাদা আমরা বলতে পারি আমাদের যে আবর্ত গতি আছে, আছে কিনা? একদম ঠিক। গ্রহ নক্ষত্রের গতি আছে, আছে, একদম ঠিক। সেখানে কি হয়, সেখানে আমাদের যে আবর্ত গতি বা একমাত্রিক গতি আছে, বা সরি সরি একমাত্রিক গতি নয় দ্বিমাত্রিক গতি এটা আছে, ঠিক আছে? বা বলতে পারি কি আমাদের যে গ্রহ নক্ষত্রের গতি আছে, আর কি করছে এটা হচ্ছে সূর্য, ঠিক তো? এবার তারা সূর্যকে ঘিরে তার চারদিকে একটা সমতলের মধ্যেই প্রদক্ষিণ করছে, এটা মনে করো পৃথিবী, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আর একটি সমতলের মধ্যেই ঘুরছে, মানে এই গতিটা হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি। দেখো আমাদের যে পৃথিবী বলো বা যে কোনো একটা গ্রহ যে ঘুরে সূর্য কেন্দ্র করে সেটা একটা সমতলের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে, এরকম নয় যে এদিকে উঠছে এদিকে উঠছে এদিকে উঠছে এরকম ঘুরে কি না,
কি করে? একটা সমতলের মধ্যে সীমাবদ্ধ থাকে, একটা সমতলের মধ্যে ঘোরে, তাহলে ওই গতিটা হচ্ছে কি আমাদের দ্বিমাত্রিক গতি। অল রাইট, समझ गया? समझ गया কি নেই বস? হ্যাঁ দাদা, বুঝতে পেরে গেছি। তো যদি বুঝতে পেরে গেছো তো কমেন্ট করে জানাও যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরে গেছি বয়েস। ওকে, তো দ্বিমাত্রিক গতি শেষ। এবার আমরা দেখবো ত্রিমাত্রিক গতি। ত্রিমাত্রিক গতি কোনটা? যে গতি একটা সমতলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যে গতি একটা সমতলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, যে গতিটা সব যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারে, যেমন অপর, নিচে, এদিকে, ওদিকে, যেদিকে ইচ্ছা যেতে পারে, সেই গতিটাকে বলা হয় আমাদের ত্রিমাত্রিক গতি। যেমন কি বলতে পারি, আমাদের একটি কোণা আছে বায়ু, তো সেই বায়ুর কোণাটা উড়ে উড়ে ওইদিকে, অপরে, নিচে, যেদিকে সেদিকে যেতে পারে, মানে সেই গতিটা বায়ুর বা সেই কোণাটির গতিটাকে বলতে পারি আমরা ত্রিমাত্রিক গতি। আমাদের যে বিমান আছে, আমাদের যে এরোপ্লেন আছে, তার গতিটাকে বলতে পারি আমরা ত্রিমাত্রিক গতি। কারণ কি, বিমানটা অপর দিকে যায়, এইভাবে চলে, যেদিকে সেদিকে আমরা উড়াতে পারি, তাহলে সেই গতিটাকে বলা হয়, বিমানের গতিটাকে বলা হয় ত্রিমাত্রিক গতি। তাহলে এখানে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি সম্পর্কে কোন রকম সমস্যা আছে কি এরপর? তাহলে কমেন্টে আমাকে জানাও, তাহলে আমি আবার একটা ক্লাস নিব, সেখানে আরো ডিটেলসে আলোচনা করব আমরা এই গতি সম্পর্কে। ঠিক ঠিক কিনা? একদম ঠিক বয়েস। তাহলে কি একমাত্রিক গতি কি? যখন একটা গতি, যখন যে গতি সরল রেখা বরাবর হয়, সেই গতিকে বলা হয় আমাদের একমাত্রিক গতি। যে গতি একটি সমতলের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই গতিটিকে বলা হয় দ্বিমাত্রিক গতি। যে গতি একটি সমতলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, যে গতি সব দিকে যাতায়াত করতে পারে, যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, সেই গতিকে বলা হয় আমাদের ত্রিমাত্রিক গতি। এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও ওকে বাস। তো এখানে আমাদের এই গতি সম্পর্কে কোনো সমস্যা রইল না। এরপর আমরা জানবো যে স্থিতি কি জিনিস এবং गति की जिनिस। रेस्ट एंड मोशन, रेस्ट एंड मोशन क्या होता है, किसको बोलता है रेस्ट, किसको बोलता है मोशन, এই সম্পর্কে এবার আমরা জানবো। আমি আগেই বলেছি ক্লাসটা খুবই মজাদার হতে চলেছে বয়েস। আরে ভাই গাইস, সরি, শুধু তো এখানে বয়েস আছে বলে আমার মনে হয় না, অবশ্যই এখানে গার্লসও থাকতে পারে, তাই ক্লাসটাতে বলা উচিত আমার গাইস। चलिए बॉयज, चलिए गाइस, चलिए गर्ल्स, देखते हैं फिर हमारा ये स्थिति किसको बोलता है और गति किसको बोलता है। ठीक कि ना बेड़ो? स्थिति ओ गति के जिनिस, जाके इंग्लिश में बोलता है क्या? इंग्लिश में बोलता है रेस्ट एंड मोशन। गुड, रेस्ट एंड मोशन बोलता है, एब्सोल्युटली राइट ब्रो। तो भाई প্রথম জানা যাক আমাদের স্থিতি কি জিনিস। দেখো ভাই, স্থিতি কি জিনিস সেই সম্পর্কে প্রথম বোঝো, যাকে ইংলিশে বলা হয় রেস্ট। রেস্ট নিচ্ছে, রেস্ট, রেস্টে আছে মানে কি ও স্থির হয়ে গেছে পুরো। ওকে, রেস্ট মানে স্থির আছে, রেস্ট বা স্থির। তাহলে প্রথম বোঝা যাক একটা স্থিতি কি জিনিস। স্থিতি কি জিনিস দেখো ভাই, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু তার স্থান পরিবর্তন না করে, তবে সেই বস্তুটিকে বলা হয় স্থির বস্তু বা রেস্টেড বডি। ঠিক, এবং তার ওই বস্তুটির যে অবস্থা, সেই অবস্থাটিকে বলা হয় আমাদের স্থিতি বা রেস্ট। জানি বুঝতে পারলে না, আমি আরো সহজ করে বলছি ভাই। দেখো, আমাদের সময় একটা রাশি হচ্ছে, তো সময় কি বলতো, সময় হচ্ছে কি, সময় কখনো থামে না, সময় এখনো পার হয়ে যাচ্ছে, সব সময় সেকেন্ড মিলি সেকেন্ডে পার হয়ে যাচ্ছে সময়, ঠিক তো যাচ্ছে। তো এখন যে সময়টা পার হয়ে যাচ্ছে, তো সময়ের সঙ্গে সঙ্গে আমি তখন থেকে নড়াচড়া করছি, মানে সময়ের সঙ্গে সঙ্গে আমার স্থান পরিবর্তন হচ্ছে, মানে বলা যায় এখানে আমি হচ্ছে একটা গতিশীল বস্তু। কিন্তু এবার দাঁড়ালাম, এবার যদি সময় তো পার হয়ে যাচ্ছে এখনো,
তো সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তুর স্থান পরিবর্তন না হয় তবে সেই বস্তুটিকে বলা হয় স্থির বস্তু। আর দেখো সময়ের সঙ্গে সঙ্গে আমার স্থানে কিন্তু পরিবর্তন হচ্ছে না, তখন থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে কি আমি হচ্ছে এখন একটা স্থির বস্তু। এবং আমার এই যে স্থির অবস্থাটা এখন, সেই স্থির অবস্থাটাকে বলা হয় স্থিতি বা রেস্ট। বুঝতে পেরেছো? তাহলে বলতে পারে কি সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন হয় না যে সমস্ত বস্তুর তাদের স্থির বস্তু বলে। এবং বস্তুর ওই যে অবস্থা, ওই অবস্থা, ওই অবস্থাটিকে বলা হয় আমাদের স্থিতি বা রেস্ট। যেমন আমাদের এই যে আশেপাশে পড়ে থাকা বড় বড় পাহাড় স্থির আছে, আমাদের এই ঘর বাড়ি গাছপালা এরা সবাই কি আছে, স্থির আছে। কারণ কি আমাদের ঘর বাড়ি গাছপালা রোড বড় বড় পাহাড় এরা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের স্থানটি পরিবর্তন করে না। আমাদের দাদুর যুগে ঘরটা এখানে ছিল, আমার বাবার যুগে ঘরটা এখানে আছে, আর আমার যুগে ঘরটা এইখানে আছে। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু স্থানটা পরিবর্তন করে নাই, তাই বলা যায় ঘর বাড়ি গাছপালা যা কিছু আছে সবই হচ্ছে আমাদের স্থির বস্তু। এবং আমাদের এই বস্তুগুলার যে স্থির অবস্থা, এই অবস্থাটিকে বলা হয় স্থিতি বা রেস্ট। আর জীবনও ভুলবি না আমার মনে হয় যে স্থিতি কোন জিনিসটা। समझ? चलिए बॉस, देखते हैं फिर गति की जिनिस। गति যাকে বলা হয় মোশন ইংলিশে। ওকে, তো গতি কি জিনিস? এর উল্টোটা। সময়ের সঙ্গে সঙ্গে যে সমস্ত বস্তু স্থান পরিবর্তন করে তাদেরকে বলা হয় গতিশীল বস্তু। এবং সেই গতিশীল বস্তুর অবস্থাটিকে বলা হয় কি বলা হয়? গতি বলা হয় কে? ওই বলা হয় স্থিতিশীল অবস্থা, সরি গতিশীল অবস্থা বলা হয়। ঠিক আছে, কি হচ্ছে? তো যে সমস্ত বস্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের স্থান পরিবর্তন করে সেই সমস্ত বস্তুকে বলা হয় গতিশীল বস্তু। বা শর্টকাটে আমরা বলতে পারি সময়ের সাথে অবস্থার পরিবর্তনকে বলা হয় গতি বা মোশন। এটা লিখতে হচ্ছে না আমি আশা করি। ঠিক আছে, ঠিক, একদম ঠিক, একদম ঠিক, কোনো সমস্যা নাই। যদি ঘুম পাচ্ছে তাও কোনো সমস্যা নাই, আরামসে ঘুমাই যা বয়েস। গাইস, আরামসে ঘুমিয়ে পড়ো তোমরা। যখন মনে হবে যে পড়া উচিত তখন পড়বে, এক্সামটা আসতে দাও, তারপর চাপটা বাড়ুক তারপর তোমরা পড়বে। এখন তোমরা ভিডিওটা স্কিপ করে দাও, এখন তোমরা ঘুমিয়ে পড়ো, তাহলে তোমরাই পরে কিন্তু ভোগ করবে। আমি অনেক ডিটেলসে ক্লাসগুলো করাই, এত ডিটেলসে কোনো টিচার পড়ায় না, এটা কিন্তু মাথায় রাখবে। ডিটেলসে পড়ায় তার কারণটা হচ্ছে তোমরা যখন জেই বা নিট, যখন তোমরা ইঞ্জিনিয়ার ডাক্তার হবে তখন তোমাদের কিন্তু যে কোয়েশ্চেন গুলো আসবে সেই কোয়েশ্চেন গুলো পুরো একদম ডিটেলস এর মধ্যে আসে, তখন তোমরা অ্যান্সার দিতে পারবে না যদি তোমরা ডিটেলসে না পড়ো। তাহলে আমি তো পারতাম যে ম্যামের টপিক গুলো তোমাদেরকে পড়ে দিতে, বাট কি করি আমি ছোট ছোট জিনিসগুলোকেও ভালো করে বোঝাই, ভালো করে পড়াই, কারণ জানি যে নিট যেই যখন তো এক্সাম দেবে তখন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঠিক তো? তো চলো সবাই মিলে ক্র্যাক করি আমাদের নিট যেইকে। ঠিক আছে, তো কি গতি তো বুঝতে পেরে গেছি, গতি কি জিনিস। ঠিক তো? গতি সম্পর্কে আর কোনো রকম সমস্যা নাই। গতিশীল বস্তু বলতে কিরকম দেখো, আমাদের এই যে আমি আছি, ঠিক তো, আমার যে গতি, তো সময়ের সঙ্গে সঙ্গে আমি এদিকে যাচ্ছি আবার এদিকে যাচ্ছি, সময়ের সঙ্গে সঙ্গে আমি স্থান পরিবর্তন করছি, মানে আমি হচ্ছে একটা গতিশীল বস্তু। আমাদের একটা ট্রেন শো করে চলে গেল, তাহলে বলতে পারি কি সময়ের সঙ্গে সঙ্গে ট্রেনটার স্থান পরিবর্তন করলো। প্রথম ছিল পুরুলিয়ায়, তারপর দুর্গাপুর, তারপরে কলকাতা চলে গেল। ঠিক কিনা? একদম ঠিক। তাহলে কি ওই ট্রেনটা হচ্ছে একটা গতিশীল বস্তু। समझ गया? समझ गया कि नहीं बॉयज? আরে ঠিক আছে, চলো। তো গতিশীল, গতি শেষ। এইবার আমরা জানবো চরম স্থিতি কি। চরম স্থিতি কি জিনিস, অর্থাৎ চরম স্থিতি। চরম বলতে কি? চরম বলতে চরম বলো বা পরম বলো বা একেবারে,
একেবারে স্থির বস্তু কোনটা, ওই সম্পর্কে এবার আমরা জানবো। আচ্ছা, এই ক্লাসটা এই টপিকটা শুরু করার আগে তোমরা বলো তো, আমাদের একেবারে স্থির বা একদম চরম বা পরম স্থির বলে আছে এমন একটা বস্তুর নাম বলো। ঠিক আছে, চরম বা পরম বা একেবারে স্থির আছে এমন একটি বস্তুর তোমরা নাম কমেন্ট আমাকে জানাও এখনই। ঠিক আছে, চলিয়ে দেখতে हैं फिर। तो हटाओ ये इसको। ओके, কি হচ্ছে চরম স্থিতি? চরম স্থিতি, চরম স্থিতি, চরম স্থিতি, চরম স্থিতি, অ্যাবসলিউট রেস্ট, একেবারে অ্যাবসলিউট, একেবারে একেবারে রেস্ট, অ্যাবসলিউট, একেবারে স্থিতি, চরম স্থিতি বা পরম স্থিতি। তো দেখো ভাই, আমরা একটু আগেই দেখলাম আমাদের যে ঘর বাড়ির এক্সাম্পল গুলো আমরা দেখলাম, ঘর বাড়ি গাছপালা এরা সবাই হচ্ছে আমাদের স্থির বস্তু, কিন্তু তারা একেবারে স্থির নয়। কিন্তু কিভাবে? আরে ভাই, আমাদের কি জানি, আমাদের এই যে ঘর বাড়ি গাছপালা আছে তারা কার উপরে আছে? তারা আছে আমাদের পৃথিবীর উপরে আছে কিনা? এ হচ্ছে ঘর, এ হচ্ছে আমাদের গাছপালা যা কিছু আছে, এর সব কি সব কিছু হচ্ছে আমি, সবাই আমরা আছি, আমাদের বড় বড় পাহাড় সবাই আছে আমাদের পৃথিবীর অপরে, পৃথিবীর মধ্যে আছে। এবার দেখা যায় আমাদের এই যে সূর্য, এবং সূর্যকে প্রদক্ষিণ করছে আমাদের পৃথিবী, মানে কি সূর্য পৃথিবী যেটা রয়েছে এই পৃথিবী আমাদের নিজেই, আমাদের পৃথিবী বাই আর্থ নিজেই কিন্তু স্থির নয়, পৃথিবী নিজেই ঘুরছে। মাই গড, যদি আমি যদি আমি নিজেই গতিশীল আছি, তাহলে আমার কি প্যান্ট জামা গুলো গতিশীল নাই? একদম আছে। আমি গতিশীল মানে আমার প্যান্ট জামা গুলো গতিশীল, আমার এই মার্কারটা গতিশীল, আমার এই চোখ ভুরু নাক সবকিছু হচ্ছে আমাদের গতিশীল। ঠিক তো? তো আমাদের এই যে পৃথিবী আছে, পৃথিবী ঘুরছে মানে কি পৃথিবী সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে চলেছে, ঘুরছে সব সময়, ঢাকা 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 শন 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 শন। ঠিক তো? একদম ঠিক। আর পৃথিবীর ওপরে যা কিছু আছে প্যান্ট জামা নাক কান মুখ সবাই তাহলে গতিশীলে আছে, মানে এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের পৃথিবী স্থির নাই, আমাদের পৃথিবী নিজে স্থির নাই, মানে পৃথিবী হচ্ছে একটা গতিশীল গতিশীল বস্তু। ঠিক আছে, তাই পৃথিবীর ওপরে যা কিছু আছে সবকিছু হচ্ছে গতিশীল। আমাদের এই যে বইটা রাখা আছে এখানে, এই বইটা হচ্ছে গতিশীল, কারণ কি এটা পৃথিবীর ওপরেই আছে। চেয়ার টেবিল ঘর বাড়ি সবকিছু হচ্ছে আমাদের গতিশীল, সবকিছু হচ্ছে আমাদের গতিশীল। তাহলে এখানে আমাদের একটা জিনিস মাথার মধ্যে আসছে, আচ্ছা তাহলে বলতে পারি যে আমাদের পৃথিবী ঘর বাড়ি গাছপালা কিছুই একেবারে বা চরম বা পরম স্থির নয়। ঠিক তো দাদা? হ্যাঁ দাদা, একদম ঠিক ধরেছো। তাহলে অবশ্যই আমাদের এই সূর্য তো স্থির আছে, তাহলে সূর্যকে বলতে পারি আমরা একেবারে স্থির বা চরম স্থির বা পরম স্থির বা অ্যাবসলিউট রেস্ট। না 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 না, এটা তোরা ভাবতে পারিস, বাট এটাও কিন্তু সত্যি নয়। কারণ দেখা গেছে কি আমরা ইনস্টাগ্রামে রিল দেখি যে আমাদের কি হয়, আমাদের সূর্যটাও গতিশীল আছে, বিভিন্ন যে ছায়াপথ আছে সেই ছায়াপথের মধ্যে বা গ্যালাক্সির মধ্যে আমাদের সূর্যটাও গতিশীল। কি আছে, শরীর খারাপ আমার। ওকে, কি হচ্ছে সূর্য হচ্ছে আমাদের গতিশীল, সূর্য যাচ্ছে দৌড়ে দৌড়ে, আর কি হচ্ছে এইভাবে সূর্য আমাদের আগায় আগায় যায়, আর সেই সূর্যকে আমাদের প্রদক্ষিণ করছে আমাদের পৃথিবী এইভাবে। ঠিক আছে, মানে কি সূর্য গতিশীল, আমাদের সূর্যটাও আছে গতিশীল, মানে সূর্যও আমাদের একেবারে বা চরম বা পরম স্থির কিন্তু নয়, পৃথিবী নয় ঘর বাড়ি গাছপালা কিছুই কিন্তু চরম স্থির নয়। তাহলে এবার আমরা বলতে পারি কি যে দাদা আমাদের যে ছায়া পথটা আছে না, আমাদের যে গ্যালাক্সি আছে সেই গ্যালাক্সি আছে নিশ্চয়ই স্থির? তো না ভাই, আমাদের গ্যালাক্সিটাও আরো অনেকগুলা, কি করে আমাদের গ্যালাক্সিটাও ইউনিভার্সের মধ্যে কি করে দৌড়ে বেড়ায়, আমাদের গ্যালাক্সিটাও ভেসে বেড়ায় আকাশের মধ্যে, মানে আকাশ বলতে কি মানে ইউনিভার্স।
ওকে, মহাশূন্যে আমাদের গ্যালাক্সি বা ছায়াপথা ঘুরে বেড়ায়। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই পৃথিবীতে বা আমাদের এই মহাশূন্যে বা ইউনিভার্সে বা গ্যালাক্সিতে কোথাও আমাদের একেবারে স্থির বা চরম স্থির বলে বস্তু কিন্তু নেই। ঠিক তো? বুঝতে পেরেছিস? কিন্তু আসলে এবার আরেকটা কোশ্চেন মাথায় আসে যে দাদা, তাহলে আমরা এখন যে দাঁড়িয়ে আছি ঘরটায় বসে, তো আমরা একেবারে স্থির নাই কি? হ্যাঁ, নাই কি সোরা স্থির, ঠিক আছে। তো নাই কি কিন্তু আমাদের মনে কেন হচ্ছে? আমাদের এইখানে যেখানে বসে আছি এই জায়গাটাকে আমার স্থির কেন মনে হচ্ছে? তো ভাই এটার লজিক সিম্পল, একদম সিম্পল লজিক। কিরকম? তো দেখো, আমরা কি করি, আমরা যে আমরা যে জায়গাতে বসে থাকি না, যে জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে থাকি, সেই জায়গাটা আমাদের স্থির মনে হয়। কি রকম? যখন আমরা ট্রেনে চাপি, ট্রেনে বল বা বাসে বল, নিশ্চয় চেপেছিস? হ্যাঁ দাদা, চেপেছি। তো ট্রেনে বা বাসে যখন আমরা চাপি, তখন আমাদের মনে হয় যে আমরা ট্রেনটার মধ্যে স্থির আছি, আমরা ওই বাস গাড়িটার মধ্যে স্থির আছি। এবং বাসটা বা ট্রেন গাড়িটার বাইরে, ট্রেনের বাইরে যে গাছপালা জমি জায়গা পড়ে আছে, বাঁধ নদী পাহাড়, তারা সবাই গতিশীল আছে। মনে হয় কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি ছোটবেলায় লক্ষ্য করেছিলাম, তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো। ঠিক আছে, বলতে পারি কি তাহলে? তাহলে আমরা বলতে পারি আমরা যে জায়গার মধ্যে থাকি, যে জায়গার মধ্যে আমরা থাকি, সেই জায়গাটা আমাদের স্থির মনে হয়। তার জন্য আমরা যখন ট্রেনে থাকি, তখন ট্রেনটা স্থির মনে হয়। এবং ট্রেনের বাইরে ট্রেনের বাইরে যে গাছপালা পাহাড় পর্বত বাঁধ নদী আছে, তাদেরকে গতিশীল মনে হয়। রাইট? একদম ঠিক। আবার আমরা 2 নম্বর বলতে পারি, যখন আমরা পৃথিবীতে থাকি না, এখন আমরা কোথায় আছি? এখন আমরা পৃথিবীতে আছি। তো এই পৃথিবীতে আছি, তখন আমাদের মনে হয় যে আমাদের পৃথিবীটা হচ্ছে পুরো স্থির। ঠিক তো? হ্যাঁ দাদা, একদম ঠিক। পৃথিবীটা হচ্ছে আমাদের পুরো স্থির। এবং আমাদের এই পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছে, তাই বলে বলা হয় যে আমাদের পৃথিবীটা স্থির। এবং বাইরে যে সূর্য আছে, সূর্য হচ্ছে গতিশীল, তাই সূর্য ডুবছে নামছে, দেখতে পাই কিনা? একদম ঠিক, সূর্য গতিশীল দেখতে পাই আমরা। আমরা চাঁদ দেখতে পাই গতিশীল, আমরা বিভিন্ন গ্রহগুলোও দেখতে পাই গতিশীল। এবার যদি আমরা 3 নম্বর বলতে পারি, যদি আমরা এই পৃথিবী থেকে বার হয়ে যদি আমরা সূর্যের মধ্যে যাইনি দাঁড়ায় থাকি, তাহলে সূর্য থেকে দেখলে মনে হবে যে সূর্যটা আছে পুরো স্থির। এবং আমাদের পৃথিবী, বাকি চন্দ্র আছে, বিভিন্ন গ্রহ, শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, সবাই ঘুরে বেড়াচ্ছে, সবাই গতিশীল আছে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমরা যে বস্তুর উপর দাঁড়িয়ে থাকি, সেই বস্তুটিকে আমাদের স্থির বলে মনে হয়, এবং বাকি বস্তুগুলোকে আমরা গতিশীল দেখতে পাই। তাই বলতে পারি যে আমাদের এই মহাবিশ্বে একেবারে বা চরম বা পরম স্থিতি বলে কোন জিনিসই কিন্তু নেই। আর যদি আছে, সেটা আমরা জানি না। ওকে, যদি থাকেও যায়, ঠিক আছে, তাও কিন্তু আমরা জানি না। ওকে, বাস। তাহলে চরম স্থিতি কি? চরম বা পরম বা অ্যাবসলিউট রেস্ট বলে আমাদের কোনো জিনিস কিন্তু জানা নেই। এবার আমরা জানবো আমাদের চরম গতি বলে কিছু জিনিস আছে কিনা। ঠিক কিনা বয়েস? আরে দাদা, একদম ঠিক বলেছেন। তো তো চলো দেখা যাক চরম গতি। चरम गति के बा एब्सोल्यूट मोशन क्या होता है जी, देखते हैं। तो भाई কি হচ্ছে দেখো, কি হচ্ছে দেখো, আমরা যদি এই মহাবিশ্বের একেবারে স্থির একেবারে স্থির কোন জায়গায় দাঁড়িয়ে থাকি, তারপর যদি আমরা অন্য কোনো বস্তুকে দেখি এবং সেই বস্তুটিকে যদি মনে হয় গতিশীল, তাহলে আমরা বলতে পারি যে আমাদের ওই বস্তুটি হচ্ছে
চরম গতিশীল বস্তু বা পরম গতিশীল বস্তু। বুঝতে পেরেছো কিছু? যখন আমরা একটা একদম পরম স্থির, একদম একেবারে স্থির, কি একেবারে বা চরম স্থির একটা বস্তুর মধ্যে দাঁড়িয়ে থাকবো, এরপর সেই বস্তু দাঁড়িয়ে যদি আমরা অন্য কোনো বস্তুগুলোকে দেখি এবং অন্য কোনো বস্তুকে দেখার সময় যদি মনে হয় যে সেই বস্তুটা গতিশীল আছে, সেই বস্তুটা এদিকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এই বস্তুটা হচ্ছে আমাদের চরম বা পরম গতিশীল বস্তু। বাট এখানে একটা সমস্যা কি, আমাদের এই একেবারে স্থির বা চরম বা পরম যে স্থির বস্তু, স্থির যে জায়গা, সেই জায়গাটা আমরা এখনো পর্যন্ত জানতেই পারি নাই। সেই জায়গাটা আমাদের মহাবিশ্বে, আমাদের ইউনিভার্সে কিন্তু নেই। আছে কি না দাদা? সেই জায়গাটা আমাদের ইউনিভার্সে নেই। তাই আমরা কোনখানে দাঁড়ানে দেখবো যে একটা বস্তু পরম গতিশীল বটে কি নাই, একেবারে বস্তুটা গতিশীল বটে কি নাই, এটা জানার আমাদের কোনো চান্স নাই। তাই আমরা বলতে পারি যে আমাদের চরম বা পরম গতিশীল বা অ্যাবসলিউট মোশন বলে কোনো বস্তুও আমাদের নেই। তাহলে মানে বলতে পারছি কি, আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি আমাদের চরম স্থিতি, চরম স্থির বা চরম মোশন, একেবারে স্থির বা একেবারে গতিশীল এরকম কোন বস্তু এই মহাবিশ্বে, এই ইউনিভার্সে, এই গ্যালাক্সিতে এক্সিস্টে করে নাই। আমাদের এই মহাবিশ্বে এরকম কোন বস্তু এখন পর্যন্ত আমরা খোঁজ পাই নাই। ঠিক আছে? একদম ঠিক। আচ্ছা, এটার একটা মনে রাখার সহজ উপায় বলছি। আমাদের এই যে আছে ওটা খারাপ, ঠিক তো? খারাপ কি জানি, খারাপ ওয়ার্ডটা এসেছে ভালোর জন্য। লোক ভালো হয় তার জন্যই লোক খারাপ হয়। বুঝতে পেরেছিস তো? ভালো আছে বলেই কিন্তু খারাপ আছে, ঠিক কি নাই? না হলে যদি খারাপ থাকতো নাই তাহলে ভালো বলতি, তাহলে ভালো ভালো সবাই ভালো, ভালো ভালো ভালো, তুইও ভালো, আমিও ভালো, হ্যাঁ ভালো ভালো ভালো, সবাই ভালো। অবশ্যই কয়েকটা লোক খারাপও আছে, তার জন্য কিছু লোক ভালো হচ্ছে, ঠিক কি নাই? একদম ঠিক। তাহলে কি, ভালো আছে বলেই আমাদের খারাপ আছে, বা খারাপ আছে বলেই আমাদের ভালো আছে। ঠিক তেমনি আমাদের যদি চরম স্থির থাকে তবে আমাদের চরম গতিশীল থাকবে। এখানে আমাদের চরম স্থির নাই তো আমাদের চরম গতিশীল নাই। যদি আমাদের খারাপ নাই তো আমাদের ভালোও নাই, ঠিক কি নাই? একদম ঠিক বয়েস। তো চলো ভাই, এরপরে দেখা যাক আসল মজা, যেটাকে বলা হয় নির্দেশ তন্ত্র। এই নির্দেশ তন্ত্র কি জিনিস সেই সম্পর্কে এবার আমরা জানবো, যাকে ইংলিশে বলা হয় রেফারেন্স ফ্রেম। এই নির্দেশ তন্ত্র ছাড়া আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে একটা বস্তু গতিশীল আছে নাকি একটা বস্তু স্থির আছে। এই নির্দেশ তন্ত্র ছাড়া আমরা কখনোই বলতে পারবো না যে আমার বন্ধু আসলে কোনখানে দাঁড়িয়ে আছে। এই নির্দেশ তন্ত্র ছাড়া আমি কখনোই বলতে পারবো না যে আমার অ্যাকচুয়ালি অফিস যাওয়া, অফিসটা কোথায়, আমি অ্যাকচুয়ালি কোথায় পড়াচ্ছি সেটাও তোমাদেরকে আমি বলতে পারবো না আমাদের এই নির্দেশ তন্ত্র বা রেফারেন্স ফ্রেম ছাড়া। তাই নির্দেশ তন্ত্র জানা খুবই প্রয়োজন। কি এমন নির্দেশ তন্ত্র সেই সম্পর্কে বোঝো ভাই। নির্দেশ তন্ত্র বা रेफरेंस फ्रेम मेरे दोस्त मेरे भाई मेरे लाल, ওকে, নির্দেশ তন্ত্র। তো দেখো ভাই, কোন বস্তু, একটা বস্তু নিয়েছি, ঠিক তো? এবার কোন একটা বস্তু, এইটা বস্তু, কোন একটা বস্তু স্থির নাকি গতিশীল বলতে আমরা বুঝি অন্য একটা বস্তুর সাপেক্ষে এই বস্তুটা গতিশীল নাকি স্থির, ঠিক কিনা? একদম ঠিক। আমি ঠিক কথা বললাম কিনা? একদম ঠিক বলছো দাদা। কি করে? কারণটা হচ্ছে যে আমরা যদি একটা বস্তু নিই, এই বস্তুটা আমি নিলাম, এবার এই বস্তুটা স্থির আছে নাকি গতিশীল আছে সেটা আমরা অন্য কোনো বস্তুর সাথে দেখে নিয়ে বুঝতে পারবো। যদি অন্য কোনো বস্তুকে যদি না দেখি তাহলে আমরা এটাকে বুঝতে পারবো না। আমরা যখন এই বস্তুটাকে হাতের মধ্যে রাখছি তখন আমরা দেখছি কি, আমাদের পৃথিবী দেখছি, পৃথিবী একটা অন্য বস্তু। তাহলে পৃথিবীর সাপেক্ষে
আমাদের এই বস্তুটা এখন স্থির আছে। যখন আমাদের বস্তুটা গতিশীল হয় তখন আমরা অন্য বস্তুর সাথে কম্পেয়ার করি, অন্য বস্তুর সাপেক্ষে আমরা দেখি এই বস্তুটা গতিশীল নাকি স্থির। এখন বস্তুটা গতিশীল আছে, তখন আমরা দেখি পৃথিবীকে দেখি, পৃথিবীর যে ভূমিটা আছে, মাটিটা, তো দেখি যে পৃথিবী স্থির আছে, তাই হচ্ছে এটা গতিশীল আছে। কারণ কি পৃথিবী নড়চড় করছে না, এটা হচ্ছে গতিশীল। তার জন্য বলতে পারি যে একটি বস্তু স্থির বা গতিশীল বলতে বোঝায় অন্য একটি বস্তুর সাপেক্ষে ওই বস্তুটি স্থির আছে নাকি গতিশীল আছে। বুঝতে পেরেছো কিছু? আরে ভাই, মনে করো আমি একটা বস্তু নিলাম, এবার এই বস্তুটা স্থির আছে কিনা নাকি গতিশীল আছে সেটা আমি কি করে বুঝবো? অবশ্যই আমি অন্য একটা বস্তুর সাথে এটা কম্পেয়ার করব। কাজ তো করছি। এখন যদি আমি এই বস্তুটাকে একটা বস্তুর সাপেক্ষে দেখি, মানে এই যে হোয়াইট বোর্ডটা আছে, ঠিক তো? তো এই হোয়াইট বোর্ডের সাপেক্ষে আমাদের এই যে বস্তুটা কি আছে, এইখানে দাঁড়িয়ে আছে, মানে কি এই হোয়াইট বোর্ডের সাপেক্ষে আমরা বুঝতে পারছি যে আমাদের এই বস্তুটা এখন স্থির অবস্থায় আছে। এবার যদি একটা মার্কারকে আমরা এখান থেকে ঘষে নিয়ে যাই, মানে মার্কারটা গতিশীল আছে, কি করে বুঝলাম? তখন থেকে দেখছি আমাদের হোয়াইট বোর্ডটা স্থির আছে, তাহলে হোয়াইট বোর্ডের সাপেক্ষে আমাদের মার্কারটা কিন্তু গতিশীল আছে, ঠিক তো? কারণ কি হোয়াইট বোর্ডটা আছে স্থির, এটা আছে গতিশীল। ওকে, এবার এই হোয়াইট বোর্ডটা আমাদের স্থির আছে, সেটা আমরা কি করে বুঝতে পারবো? এই হোয়াইট বোর্ডটা স্থির আছে কিনা সেটা আমরা অন্য একটা বস্তুর সাথে কম্পেয়ার করছি। কার সাথে? আমরা পৃথিবীর সাথে। পৃথিবী স্থির আছে, তাহলে এটাও আছে স্থির। বুঝতে পারছো কিছু? আমাদের যদি আমরা এই হোয়াইট বোর্ডটা কি অবস্থায় আছে সেটা যদি আমরা এই একটা গতিশীল মার্কারের সাথে কম্পেয়ার করি, তাহলে বলতে পারি কি যে মার্কারটা নর্থ জায়গা পরিবর্তন করছে, মার্কারটা গতিশীল কিন্তু আমাদের বোর্ডটা স্থায়ী যেখানে আছে সেখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? স্থান পরিবর্তন করছে না, তাই বোর্ডটা হচ্ছে একটা আমাদের কি একটা কি বলে স্থির বস্তু। ওকে, ঠিক আছে। তো আরেকটা সহজ করে কথা বলছি। ওকে, আমরা অন্য একটা বস্তুর সাথে কম্পেয়ার করে নিজেদেরকে বলতে পারি যে একটা বস্তু স্থির আছে না গতিশীল আছে। কিরকম? দেখো, আমরা মনে করো এই আমি এখানে দাঁড়িয়ে আছি, এই একটা বস্তু। এবার বলো এই বস্তুটা অনেক লম্বা আছে নাকি অনেক ছোট আছে? তাহলে তোমরা কিন্তু বলতে পারবে না যে বস্তুটা লম্বা আছে নাকি ছোট আছে যতক্ষণ না তুমি অন্য একটা বস্তু সামনে রাখা আছে বা আশেপাশের অন্য একটা বস্তুর সাথে তাকে কম্পেয়ার করো। এবার যদি বলি যে আমাদের এই বস্তুটা লম্বা আছে নাকি স্থির আছে, তখন কি বলবে? এই বস্তুটা সাপেক্ষে দেখবে যে এই বস্তু ছোট আছে, তাহলে এই বস্তুটা অবশ্যই দাদা লম্বা আছে, ঠিক কিনা? একদম ঠিক। এবার যদি বলি আমাদের এই যে তোমার আছে, এই যে বস্তুটা আছে, এই বস্তুটা আমাদের ছোট আছে নাকি বড় আছে, তখন তোমরা এর সামনের যে বস্তু, এই বস্তুটাকে লক্ষ্য করে বলবে যে এই বস্তুটা ছোট আছে, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে এই বস্তুটা ছোট আছে সেটা আমরা এই বস্তুটার সাপেক্ষে বুঝতে পারলাম। এই বস্তুটা ছোট আছে কার? এর সাপেক্ষে, মানে এটা হচ্ছে আমাদের নির্দেশ তন্ত্র। এটা হচ্ছে কি আমাদের নির্দেশ তন্ত্র। এবার যদি বলি আমাদের এই বস্তুটা লম্বা কি ছোট, তাহলে বলতে পারো বস্তুটা লম্বা আছে কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তখন এই বস্তুর সাপেক্ষে এটা হচ্ছে আমাদের নির্দেশ তন্ত্র। মানে এখান থেকে বুঝতে পারছি যে নির্দেশ তন্ত্র ছাড়া আমাদের কোনো কিছুই জানা সম্ভব নয়। বাস্তবে আমি লম্বা আছি নাকি ছোট আছি সেটাও জানা সম্ভব নয়। যদি আমরা সবাই সমানই হতাম তাহলে কি কখনো বুঝতে পারতি কেউ লম্বা কি ছোট আছে? না। এখন আমি আমার যেমন দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো তোমরা এখন ভিডিওটা দেখে বলতে পারবে না যে আমি অনেক লম্বা আছি নাকি অনেক ছোট আছি, ঠিক কিনা? একদম ঠিক। বাট যখন এসে নিয়ে আমার দাদা বা আমার কাকা বা অন্য কেউ এসে নিয়ে সামনে দাঁড়ান যাবে, তখন সে যদি লম্বা হয় এতটা, তখন তোমরা বলবি সালা আমার হাইটটা কম আছে, এই গেরা মাস্টার পড়ে, ঠিক কিনা? ঠিক কিনা? একদম ঠিক। কারণ কি আমাকে অন্য একজনের সাথে অন্য একজনের সাপেক্ষে দেখলে, অন্য একজনের সাথে আমাকে কম্পেয়ার করে দেখলে, আমার কাকা জেঠা দাদার সাথে কম্পেয়ার করে আমাকে দেখলে, ঠিক তো? ঠিক কিনা? একদমই। তাহলে কি হচ্ছে? তাহলে কাকা জেঠা বা দাদা এটা হচ্ছে আমার নির্দেশ তন্ত্র, ঠিক? বুঝতে পেলে? বাস। বা আরেকভাবে বলা যায় যে কোন বস্তুর অবস্থান, কোন বস্তুর অবস্থান অপর একটি বস্তুর সাহায্য ছাড়া নির্ণয় করা সম্ভব নয়। কোন একটা বস্তু আছে, এবার সেই বস্তুটার অবস্থান অর্থাৎ সেই বস্তুটা কোথায় আছে
সেটা আমরা অন্য একটা বস্তু সাপেক্ষে ছাড়া কিন্তু নির্ণয় করতে পারবো না, বলতে পারবো না। যদি আমাকে এখন কল করে নিয়ে কেউ বলে, এই তুই কোথায় আছিস রে, তো আমি কি বলবো? আমি বলবো ঘরে আছি। কারণ কি, আমি কোনখানে আছি, আমি কোন জায়গায় আছি, সেটা আমি কখনোই বলতে পারবো না। তখন আমি কি করলাম, আমার আমার আশেপাশে যে বস্তুটা আছে, আমার আশেপাশে কোন বস্তুটা আছে, আমার আশেপাশে আমার ঘরটা আছে, ঠিক কি নাই? তাহলে আমি এখন ঘরে আছি, মানে বুঝতে পারি গেল যে আমি ঘরের সামনেটাই আছি, ঘরের মধ্যে আছি। ঠিক আছে, তাহলে ঘর হচ্ছে আমার নির্দেশ তন্ত্র। বুঝতে পারছো? তাহলে একটা বস্তু কোন জায়গায় আছে, কোন অবস্থা আছে, একটা বস্তুর অবস্থানটা নির্ণয় করতে গেলেও আমাদের অন্য একটি বস্তুর সাহায্য চাই, অন্য একটা বস্তুর অবস্থান জানা চাই, অন্য একটা বস্তুর অবস্থানের সাপেক্ষে নিয়েই আমরা একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে পারি। সেই অন্য একটা বস্তুটাকে বলা হয় আমাদের নির্দেশ তন্ত্র। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক তো? তো আমি যদি বলি যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এইখানে দাঁড়িয়ে আছি, এইখানে দাঁড়িয়ে আছি, বলে বন্ধু বলে কোথায় দাঁড়িয়ে আছিস, কোথায় দাঁড়িয়ে আছিস, ঠিক কিনা? সবাই বলে কোথায় দাঁড়িয়ে আছিস। তো আমি নিজের অবস্থানটা কিন্তু বলতে পারছি না। তখন আমি যখন বলবো যে আমার ঘরে দাঁড়িয়ে আছি, মানে একটা অন্য বস্তু হচ্ছে ঘর, সে ঘরে দাঁড়িয়ে আছি, মানে ঘর হচ্ছে আমার নির্দেশ তন্ত্র। আর যখনই আমি ঘর অর্থাৎ নির্দেশ তন্ত্র ইউজ করলি, তখনই বন্ধু বুঝতে পারলো যে আমি শিমুল বেড়ার একটা কোচার মধ্যে আছি, যেখানে আমার ঘরটা আছে। ঠিক, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে এ হচ্ছে আমাদের নির্দেশ তন্ত্র ভাই। যদি আমি এখন বলি, কাউ কল লাগাই, বলি কোথায় আছিস, তখন কি বলবে? অফকোর্স আমি সাহেব বাঁধে আছি। যদি বলে যে আমি এইখান দাঁড়িয়ে আছি, এইখান দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছিস বাপ, বলতে পারবে না, পারবে কিনা? ওর অন্য একটা নির্দেশ তন্ত্র চাই, অন্য একটা বস্তুর সাহায্য চাই, সেই বস্তুটা হচ্ছে সাহেব বাঁধ। যখন বললো আমি সাহেব বাঁধে আছি, সাহেব বাঁধের যে বট গাছটা আছে, বট গাছটা হচ্ছে নির্দেশ তন্ত্র। বট গাছের গোড়াটা দাঁড়িয়ে আছি, মানে একটা নির্দেশ তন্ত্র হচ্ছে বট গাছ, সেই বট গাছ নির্দেশ তন্ত্র নিল, তারপরে নিজের জায়গাটা, নিজের অবস্থানটাকে সে কি করলো, সে অবস্থানকে সে বোঝাইলো। এইটাই হচ্ছে আমাদের নির্দেশ তন্ত্র। তাহলে কি, যখনই একটা বস্তুকে আমরা অন্য একটা বস্তু, যে বস্তু যখনই আমরা একটা বস্তুকে অন্য যে বস্তুর সাথে আমরা কম্পেয়ার করি, সেই বস্তুটিকে বলা হয় আমাদের নির্দেশ তন্ত্র। ওকে, বুঝতে পারলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে বলা যায় কি, কোন বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, কোন বস্তুর, একটা বস্তু আছে, এবার কোন বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তার পরিপার্শ্বিক বা আশেপাশের অন্য বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে। এই যে অন্য বস্তুটা আছে, এই অন্য বস্তুটিকে বলা হয় আমাদের নির্দেশ তন্ত্র। समझ गया? যদি এরপরে বুঝতে কোনো অসুবিধা হয় তো কমেন্টে জানাস, ঠিক আছে? আমি কিন্তু আর পাচ্ছি না, তোকে গেছি। ওকে, তো চলো ভাই, সুবিধাজনক নির্দেশ তন্ত্র কি সেই সম্পর্কে আবার বোঝা যাক। তো সুবিধাজনক নির্দেশ তন্ত্র বলতে কি, আমরা যে নির্দেশ তন্ত্রগুলোকে সুবিধাজনক ভাবে ব্যবহার করব সেই সম্পর্কে জানবো। তো দেখ কি হচ্ছে, সুবিধা, লিখে দি, সুবিধা, সুবিধাজনক নির্দেশ তন্ত্র। সুবিধাজনক নির্দেশ তন্ত্র কি, দেখো, কোন বস্তুর স্থিতি, একটা বস্তু আছে, এবার সেই বস্তুর স্থিতি বা গতি, গতির পর্যালোচনা, গতি জানার জন্য, গতি জানার বা পর্যালোচনা করার জন্য একাধিক নির্দেশ তন্ত্র নিতে পারি। ঠিক তো? যদি আমি এখানে দাঁড়িয়ে আছি, এবার আমি কিন্তু, বন্ধু কল করে বললো যে তুই কোথায় আছিস, তো আমি বললাম যে আমি ঘরটার মধ্যে আছি। তার জন্য বন্ধু বন্ধু আমার এক্স্যাক্টলি আমি কোনখানে আছি সেটা বুঝতে পারলো। বাট যদি আমি বলতাম যে আমি আছি আমার গ্রামে, তাহলে গ্রামে আসে নাকি পুরা গাঁটা ঘুরতো, কোনখানে অ্যাকচুয়ালি আছিস তুই। ঠিক তো? কি গ্রামটাও তো আমার নির্দেশ তন্ত্র হচ্ছে কিনা? গ্রামটা আমার নির্দেশ তন্ত্র হচ্ছে, বাট কি আমার সুবিধাজনক নির্দেশ তন্ত্র কিন্তু গ্রামটা হচ্ছে না। বা আমি যদি বলতাম যে আমি ভারতের মধ্যে আছি, ভারতের মধ্যে আছিস, মানে এটা তো বন্ধু বুঝতে পারতো যে ইন্ডিয়ার মধ্যে আছে, ভারতের মধ্যে আছে, বাট ভারতের কোন অবস্থানটা আছে সেটা বুঝতে পারতো না, যতক্ষণ না আমরা আমার ঘরটা ইউজ করছি। তো আমার এই যে ঘরটা, এই ঘরটা হচ্ছে এখানে সুবিধাজনক নির্দেশ তন্ত্র। মানে কি, যেটাতে আমাদের বেশি লাভ হবে, যেটাতে আমাদের বেশি সুবিধা হবে, সেই নির্দেশ তন্ত্রটা আমি যদি ব্যবহার করি, তাহলে সেই নির্দেশ তন্ত্রটা বলা হয় আমাদের সুবিধাজনক নির্দেশ তন্ত্র। যেমন পৃথিবীর গতি আছে, তো এখানে এই যে একটা পৃথিবী গতিশীল আছে,
তো পৃথিবী যে গতিশীল আছে সেই পৃথিবীকে গতিশীল আমরা কোন বস্তু সাপেক্ষে দেখতে পাই? আমরা দাদা সূর্যের সাপেক্ষে দেখতে পাই। তাহলে এইখানে আমরা সূর্যকে ধরে নিয়ে কিন্তু এই পৃথিবীকে আমরা গতিশীল দেখতে পাচ্ছি। তাহলে এই সূর্যের সাপেক্ষে পৃথিবী গতিশীল। তাহলে সূর্য যখন নিচ্ছি আমরা, এই সূর্য হচ্ছে একটা সুবিধাজনক নির্দেশ যন্ত্র। বা যদি আমরা সূর্যকে নির্দেশ যন্ত্র না ধরে যদি আমরা এখানে ধরতে একটা গ্যালাক্সিকে, ইউনিভার্সকে, তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীর গতিটা বোঝানোটা অনেক জটিল হয়ে পড়তো। তাহলে কি পৃথিবীর গতিশীল কি হচ্ছে এখানে সূর্য হলো আমাদের সুবিধাজনক নির্দেশ যন্ত্র। ট্রেন বা মোটর গাড়িতে আমরা আছি, ট্রেন বা মোটর গাড়ি আছি। তো ট্রেন বা মোটর গাড়ির মধ্যে যখন আমরা চাপে থাকি তখন আমরা নির্দেশ তন্ত্র কখন দেখি? যে ট্রেন বা গাড়ির উপর থাকে, ঠিক আছে? তাহলে ট্রেন বা গাড়ি গতিশীল আছে, সেই গতিশীল অবস্থাটা আমরা কার সাপেক্ষে দেখি? ওই ট্রেনটির গতিশীল অবস্থা সেটা আমরা পৃথিবী, অর্থাৎ যে পৃথিবীর মাটি আছে, ভূমি আছে, ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠের সাপেক্ষে দেখি। সেই ভূপৃষ্ঠের সাপেক্ষে দেখি, তার জন্যই অনেক বুঝতে সুবিধা হয় যে ট্রেনটা আমাদের গতিশীল আছে, মানে ভূপৃষ্ঠ হচ্ছে আমাদের কি একটি সুবিধাজনক নির্দেশ তন্ত্র। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনো সমস্যা? কোনো সমস্যা নয়। যদি আমরা একটা চলন্ত ট্রেন নিই, ওকে, এবার সেই চলন্ত ট্রেন বা ট্রেনটা চলছে, ট্রেনটা গতিশীল আছে, এই ট্রেনটা গতিশীল আছে, তারপর তুমি বসে আছো এবং সেই চলন্ত ট্রেনটার উপরে বসে নিয়ে যদি তুমি একটা বলকে ছুঁড়ে দাও, তাহলে সেই বলটা কি হবে? তাহলে সেই বলটা আমাদের গতিশীল নাকি স্থির আছে সেটা আমরা কার সাপেক্ষে দেখবো? সেটা আমরা ট্রেনের সাপেক্ষে দেখবো। সেই ট্রেনটা হচ্ছে তখন সুবিধাজনক নির্দেশ তন্ত্র। তখন আমরা কিন্তু পৃথিবীর সাপেক্ষে দেখবো নাই যে আমাদের এই ট্রেনের উপর যে বলটা ড্রপ খাচ্ছে সেই বলটা স্থির আছে না গতিশীল আছে। যদি আমরা সেটা পৃথিবীর সাথে কম্পেয়ার করি তাহলে এটা অনেক জটিল হয়ে পড়বে। ঠিক আছে, তার জন্য কি করি আমরা? একটা ট্রেনের উপর যদি আমরা বল টপ খান দিই, তাহলে সেই বলটা যখন ট্রেনের উপর টপ টপ করবে, ঠিক আছে, টপকিবে, তখন সেই বলটা আমরা অবশ্যই কি করি? সেই বলটা গতিশীল আছে নাকি স্থির আছে সেটা আমরা কি করি? সেটা আমরা সেই ট্রেনটার সাপেক্ষে দেখি। তাহলে ট্রেনটা হচ্ছে তখন তার সুবিধাজনক নির্দেশ তন্ত্র। ওকে, বাস এতটাই থাকুক, এতটাই আজকে থাকুক, এতটাই থাকুক। আমি থকে গেলে ঠিক আছে, অনেকক্ষণ দেখতে পাচ্ছি ক্লাস, ঠিক আছে, আমি বাড়তে পারছি না, শরীর খুবই খারাপ ভাই, সর্দি হয়ে গেছে আমার, আমি কি করতে পারি? ওকে, তো দেখো, তাহলে একটা বুঝতে পারলে কি, যে আমাদের সমস্ত যত কিছু আছে স্থিতি, স্থির বা গতিশীল বস্তু সবাই হচ্ছে আমাদের আপেক্ষিক, চরম নয়। তারা কি বলা হয়? সমস্ত, কি বলতে পারি? সমস্ত, সমস্ত গতিশীল বস্তু বা স্থির বস্তু সবাই হচ্ছে আমাদের আপেক্ষিক, কারণ তারা একেবারে স্থির নয়, তারা হচ্ছে আপেক্ষিক স্থির। ওকে, আপেক্ষিক গতিশীল। তো অল দ্য বেস্ট, আজকে এতটাই থাকুক, পরের দিনে আমরা দেখবো কার্টেজীয় নির্দেশ তন্ত্র কি, সেই সম্পর্কে আমরা পুরো ডিটেলসে আলোচনা করবো। ওকে, তো বাই, টেক কেয়ার। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখ, কারণ আবার এরপরে আরো ইন্টারেস্টিং ভাবে আসবে ক্লাস। ওকে, তো বাই ভাই, সাবস্ক্রাইব, বন্ধুদেরকে শেয়ার।